নমস্কার। জগৎ কল্যাণ সংঘ চোরগুলার আমন্ত্রণে আজকে আমার কোভিড-19 এবং যুব সমাজের ভূমিকা এই সম্পর্কে লাইভে কিছু কথা বলার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত নেটের অসুবিধার জন্য আজকে লাইভে আসতে পারিনি। তার জন্য দুঃখিত। তো কোভিড-19 শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীব্যাপী এক মহামারীর রূপ ধরে মানব সভ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে, তা সে উন্নত দেশ হোক, উন্নয়নশীল হোক বা অনুন্নত দেশ হোক, কাউকেই রেহাই দিচ্ছে না। এবং এই কোভিড-19 বা করোনা ভাইরাস 19 যেটাকে নিয়ে সমস্ত পৃথিবী আজ চিন্তিত, এবং সেটাকে কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য বিভিন্ন ক্ষেত্রে চিন্তাভাবনা চলছে। বৈজ্ঞানিকেরা তার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় তা নিয়ে গবেষণায় ব্যস্ত। সমস্ত পৃথিবীর সাথে আমরা ভারতবর্ষের মানুষরাও গভীরভাবে চিন্তিত, কিভাবে এই রোগ থেকে, এই জীবাণু থেকে আমাদের নিজেদের রক্ষা করতে পারি। এবং ঠিক সেইভাবে আমাদের বরাক উপত্যকাও এই মারণব্যাধির দ্বারা আক্রান্ত হয়েছে। আমাদের বরাক উপত্যকায় 3 জেলায় মিলে প্রায় 200-র অধিক এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। যদিও এই রোগে আমাদের ভারতবর্ষে মৃত্যুর হার সমস্ত বিশ্বের আনুপাতিক হারে বা উন্নত দেশগুলোর সাথে তুলনামূলকভাবে আনুপাতিক হারে অনেকটাই কম আছে। এটা আমাদের ভারতবর্ষের জন্য একটা আশার কথা, এবং বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা এ নিয়েও গবেষণা শুরু করেছেন যে ভারতবর্ষে ইনফেকশন রেটটা অন্যান্য দেশের তুলনায় এত কম কেন। যাই হোক, কোভিড-19 নিয়ে বিষয়ে, কোভিড-19 যে রোগ, সে সম্পর্কে আমরা সবাই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রপত্রিকার মাধ্যমে অবগত হয়েছি, এবং সরকারও প্রচার করছেন যে এই রোগ থেকে মুক্ত থাকতে বা এই রোগকে প্রতিরোধ করতে আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় নয়। তো আমরা যারা সমাজকর্মী বা সামাজিক সংস্থাকে নিয়ে, সাথে জড়িত সামাজিক সংস্থাগুলোকে নিয়ে আমরা কাজকর্ম করি, সেই জায়গা থেকে আমাদের একটা বিশেষ দায়িত্ব বর্তায়। সেটা হলো, আমাদেরকে ধরে নিতে হবে আগামী 2 বছর আমাদের কোভিড-19কে সাথে নিয়েই জীবন ধারণ করতে হবে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে, যদি কোভিড-19 নিয়ে আমাদের জীবন ধারণ করতে হয় এবং সেই রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয়,
বা সমাজকে বাঁচিয়ে রাখতে হয়, তার একমাত্র ব্যবস্থা হচ্ছে সচেতনতা। সচেতনতা ভিন্ন এই রোগ প্রতিরোধে এখন পর্যন্ত আমাদের সামনে অন্য কোনো উপায় নেই। এবং সেই সচেতনতা বৃদ্ধিতে আমাদের যুব সংগঠন তথা যুব সমাজের একটা বিশেষ ভূমিকা রয়ে গেছে। আজকে সরকার থেকে প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে যে এই রোগ প্রতিরোধে প্রতিটি সচেতন নাগরিকের কী কী করণীয়, কী কী করণীয় নয়। কিন্তু এই প্রচারের পরও একটা বিরাট গ্যাপ থেকে যায়। আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ইউজ করি, বা আমরা সচেতন সমাজ আছি, তার বাইরেও আমাদের দেশ গ্রাম প্রধান দেশ এবং অনেক জায়গায় সচেতনতাটা সেই পর্যায়ে পৌঁছায়নি। এবং এই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে যদি দূর করতে হয়, তাহলে আমার মনে হয় আমরা যারা সমাজকর্মী আছি, সামাজিক সংস্থা আছি, তাদেরকে একটা বিশেষ ভূমিকা নিতে হবে। আজকে সরকার থেকে বারবার বলা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই রোগ প্রতিরোধে আমাদের অভ্যাসগত প্রতিরোধ গড়ে তুলতে হবে, অভ্যাসগত পরিবর্তন আনতে হবে। অভ্যাসগত পরিবর্তনের মাধ্যমে করোনাকে প্রতিরোধ করতে হবে। তো আমাদের অভ্যাসগত পরিবর্তনগুলো কি? এক নম্বর হচ্ছে যে আমাদের নিজেদের পরিচ্ছন্নতার দিকটা খুব বেশিভাবে নজর দিতে হবে। শুধু তাই নয়, আমরা নিজেরা পরিচ্ছন্ন থাকব, সাথে সাথে আমার বাড়ির আশপাশ, আমার সমাজ, আমার পাড়া প্রতিবেশী সবাইকে পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহিত করব। এবং সেখানে বলা হচ্ছে যে আমরা যখনই বাড়ি থেকে বের হব, আমাদেরকে ফেস মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সবাই জানি, দেখছি, আমরা ফেস মাস্ক পরছি, কিন্তু সেখানেও গিয়েও দেখা যায় আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও, সচেতন মানুষদের মধ্যেও ফেস মাস্কটা কীভাবে পরতে হয়, কোন জায়গায় পরতে হয়, কতক্ষণ পরতে হয়, সেটা আমরা বিশেষভাবে জানি না। অনেকে দেখি মাস্ক একটা পরেছেন ঠিকই, কিন্তু ওর নাকটা খোলা রয়েছে, বা অনেক সময় কারোর সাথে কথা বলার সময় মাস্কটাকে নিচে নামিয়ে দিচ্ছেন, যেটা কাম্য নয়। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে এই বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে এবং মাস্ক পরার নিয়মকানুনটাও আরও ভালোভাবে জানতে হবে এবং জানাতে হবে। এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন যে মাস্ক তখনই প্রয়োজন যখন আমি বাইরে বেরোবো, অন্যের সাথে কথা বলবো। আমি যদি বাড়িতে থাকি বা অফিসে যদি আমি আমার জায়গায় একা বসে কাজ করি, তখন মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। কিন্তু যখনই বাড়ি থেকে বেরোবো, আমাদেরকে মাস্ক পরতেই হবে, এবং সেটা নিয়ম মেনে, যাতে আমার মুখ, নাক সব ঢাকা থাকে। কিন্তু আবার বলছি যে এটা বেশি সময় পরে থাকাও ভালো নয়, কারণ এতে আমাদের শরীরে অক্সিজেন যাতায়াতের বাধা সৃষ্টি হয়। তো এই ব্যাপারে সাধারণ মানুষকেও সচেতনতা আনতে হবে।
যারা গ্রামের সাধারণ মানুষ আছেন তাদেরকেও সচেতন করতে হবে। কারণ একটা জিনিস আমি প্রথমেই বলেছি যে আমাদের আগামী 2 বছর ধরে নিতে হবে যে আমাদের করোনা নিয়ে জীবন ধারণ করতে হবে, এবং সেখানে লকডাউন কোনো সমাধান নয়। সরকার লকডাউন করেছেন নিজেদের প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি বাড়ে তখন যাতে আমাদের হসপিটালগুলো ডাক্তার, নার্স, সাফাই কর্মী এবং পুলিশ এবং অন্যান্য যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে এবং অধিক সংখ্যক যদি রোগী আছেন তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এই লকডাউনটা করা হয়েছিল। এবং লকডাউন আমরা যদি ধরে নিই যে আগামী 2 বছর করোনা আমাদের সাথেই থাকবে, তার জন্য তো 2 বছর দেশের সমস্ত কাজকর্ম বন্ধ রাখা যাবে না। তাই আমাদের কাজে ফিরতেই হবে, কাজকর্ম চালাতেই হবে। করোনার সাথে সাথে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকেও সাথেও লড়তে হবে, এবং সেখানে সবার সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে হাতটাকে ভালোভাবে ধোয়া। প্রতি ঘন্টায় একবার হাতটাকে যেখানেই থাকি না কেন, বাড়িতে, কর্মস্থলে, যেখানেই থাকি না কেন, আমরা আমাদের হাতটাকে প্রতি ঘন্টায় একবার ধুবো। যদি সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার সুবিধা থাকে কর্মস্থলে, সেটা খুবই ভালো। যদি সেটা না করতে পারা যায়, অন্ততপক্ষে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাতটাকে পরিষ্কার রাখা ভালো। তৃতীয় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং। সর্বক্ষেত্রে আমাদের সরকার নির্দেশিত অন্তত 2 মিটার দূরত্ব বজায় রেখে আমাদের প্রতিটা ক্ষেত্রে কাজকর্ম করা উচিত। যেখানে যেয়ে না কেন, কর্মস্থলে, হাটে, বাজারে, দোকানে, সর্বক্ষেত্রে সেটা আমাদের মেনে চলা উচিত। আমি যে কথাগুলো বলছি এগুলো আমরা অনেকটা বারবার শোনা আমাদের সবার, তবু আবার বলছি এই কারণে, আমরা যারা জানি, আমরা তো জানি, কিন্তু এই সচেতনতা একদম গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হবে। আমাকে বলা হয়েছে কোভিড-19 এবং যুব সমাজের ভূমিকা, এবং যুব সমাজ বলতে আমি এখানে যুব সংগঠনগুলোর কথাও উল্লেখ করতে চাইছি, যে আমরা যেটুকু সচেতন আছি সেই সচেতনতাকে আরও একটু বৃদ্ধি করতে হবে। কারণ আমরা দেখেছি, আমরা সচেতন মানুষরাই হাটে, বাজারে বা দোকানে গিয়ে আমরা যে ব্যবহার করছি, সেটা যে আমাদের সরকার নির্দেশিত গাইডলাইন সেটা মেনে যে হচ্ছে তা আমরা বলতে পারবো না। এবং যারা আমরা নিজেদেরকে সচেতন বলে দাবি করছি, আমাদেরও বোধহয় আরও একটু সচেতন হওয়া প্রয়োজন। এবং যুবা বন্ধু এবং যুব সংগঠনগুলোর কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা যেটুকু সচেতন আছি সেই সচেতনতাটাকে আমাদের কমিউনিটিতে, আমাদের একদম নিম্ন স্তরের যে মানুষ আছেন, যারা দিন আনে দিন খায়, তাদের মধ্যেও সেই সচেতনতাটাকে পৌঁছে দিতে হবে। তাহলেই বোধহয় আমরা এই যে মারণব্যাধি বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে তাকে প্রতিরোধ করতে পারব। আরেকটা কথা, আমরা যাদের পক্ষে সম্ভব, আমাদের যখন
অত্যন্ত জরুরি কাজে বাড়ির বাইরে বেরোতেই হবে, কর্মস্থলে যেতেই হবে, বা নিজেদের ব্যবসা বাণিজ্য সেসব কাজে বেরোতেই হবে, যতদূর সম্ভব এবং যাদের পক্ষে সম্ভব আমরা যাতে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভয়েড করি। যদি নিজেদের গাড়ি মোটরসাইকেল বা যেগুলো আছে সেগুলো যদি থাকে খুব সুবিধা, আর যদি না হয়, যদি পাবলিক ট্রান্সপোর্ট বা এই ধরনের কিছু ব্যবহার করতে হয়, সেখানে আমাদের সেই স্যানিটাইজেশন এবং সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথাটা মাথায় রেখে চলাফেরা করতে হবে। তাছাড়া আমাদের আরও একটা বিশেষ দায়িত্ব থেকে যায় সমাজকর্মী হিসাবে, সামাজিক সংস্থা হিসাবে। এই যে কোভিড-19 পরিপ্রেক্ষিতে আমাদের সমাজের বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটা মানসিক স্বাস্থ্যের বা অন্যভাবে বললে মানসিক ব্যাধির দেখা দিয়েছে। ব্যাধিটা এই কারণে দেখা দিয়েছে, আমরা অধিক চিন্তা করছি এই রোগটা কি হবে, কিভাবে আসবে, আমার কি হবে। তো একটা জিনিস সেখানে উল্লেখ করা প্রয়োজন, আমাদের ভারতবর্ষের জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো অবস্থানে আছি, এবং এটা প্রমাণিত হয়েছে ভারতবর্ষের মানুষের ইমিউনিটি সিস্টেম অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো, এবং তার ফলে আমরা জনসংখ্যার তুলনায় আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা অনেক কম, এবং তার মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে যে অ্যাসিম্পটোমেটিক, মানে যাদের কোনো উপসর্গ দেখা না দিয়ে এই কোভিড আক্রান্ত হয়েছে। এখানেও আরেকটা নেগেটিভ সাইড আছে, যাদের কোনো উপসর্গ দেখা নেই, তারা বুঝতেই পারছে না তাদের কোভিড-19 হয়েছে বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং তাদের দ্বারা অনেক, কিন্তু যাদের ইমিউনিটি সিস্টেম একটু কম আছে তাদেরকে আক্রান্ত করে ফেলছেন। আবার এর পজিটিভ দিকটা হলো যে তার ইমিউনিটি সিস্টেমটা এমন ভালো যে কোভিড আক্রান্ত হয়ে ওকে কোনো কিছু বুঝতে পারছে না, সামান্য কিছু সর্দি জ্বরের ট্রিটমেন্টেই ও ভালো হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আমাদের যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যেই অধিকাংশ রোগী ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এবং 5%-এরও কম, 5%-এরও কম রোগী যারা খুব ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছেন, এবং তাদের মধ্যে অধিকাংশই বয়স্ক লোক বা অন্যান্য রোগে যারা আক্রান্ত, কেউ বা ক্যান্সার, টিবি পেশেন্ট, সেই সব রোগীদের যাদের যে অন্যান্য রোগের কারণে যাদের ইমিউনিটি সিস্টেম কমে গেছে, তাদের মধ্যেই মৃত্যুর সংখ্যাটা বেশি। এবং সার্বিক দিক দিয়ে দেখতে গেলে
সমস্ত বিশ্বে যেখানে এভারেজ ডেথ রেট 5%-এরও বেশি, সেখানে ভারতবর্ষে মৃতের হার 3% আশেপাশে। তো আমাদের এটাকে নিয়ে ভয় পাবার কিছু নেই। আমাদেরকে এটা নিয়েই চলতে হবে এবং আমাদেরকে সেইভাবে মানসিক প্রস্তুতিও নিতে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ের উল্লেখ করা প্রয়োজন, যে এই করোনা ভাইরাসের ফলে আমাদের সমাজে অনেক মানুষ কর্মহীন হয়েছেন, ব্যবসাপাতি বন্ধ হয়েছে। বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে যারা বাস করেন, তারা একটা আর্থিক অসুবিধার মধ্যে পড়েছেন এবং এই আর্থিক অসুবিধার ফলে অনেক মানুষ মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন এবং মনোরোগে আক্রান্ত হয়েছেন। তাদের কথাও আমাদেরকে মনে রাখতে হবে। আমি দেখেছি এই ব্যাপারে আমাদের যেসব সামাজিক সংস্থা আছে, তারা লকডাউনের প্রথম পর্যায়ে লকডাউনের সময় থেকে এক উল্লেখযোগ্য ভূমিকা, বিশেষ করে করিমগঞ্জ জেলায়, আমি যেহেতু করিমগঞ্জ জেলার নেহরু যুব কেন্দ্রের দায়িত্বে আছি, আমি দেখেছি তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল নিয়েছেন এবং মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার মধ্যে চোরগুলার জগৎ কল্যাণ সংঘ, যুবভারতী, চতুরঙ্গ, বদরপুর সমাজ উন্নয়ন সংস্থা, এ ধরনের অনেক ইউথ ক্লাব বা এনজিও এক বিরাট ভূমিকা পালন করেছে এবং কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছেন এবং এই ত্রাণ সামগ্রী বিতরণ তারা নিজেদের মধ্যেই টাকা পয়সা জোগাড় করেছেন বা নিজেদের কমিউনিটি থেকে মোবিলাইজ করেছেন। জগৎ কল্যাণ সংঘ তো বিশেষভাবে কাজ করছে এবং করে যাচ্ছে। শুধু ত্রাণ বিতরণ নয়, মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে, মানুষের মধ্যে ফ্রি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে, যুবভারতীও করছে, চতুরঙ্গ করছে, সবাই মিলে বিশেষভাবে কাজ করেছে। কিন্তু আমাদের এই যে ভূমিকা, এটা এখনও আমাদেরকে মনে রাখতে হবে। আমার সমাজের মধ্যে, আমার পাড়ার মধ্যে যদি কোনো মানুষ দুস্থ থাকে, তার যদি আর্থিক সমস্যায় থাকে, তাদেরকে একটু কিভাবে সাহায্য করা যায়, প্রথমে চেষ্টা করতে হবে সরকার তাদের জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন সেই সব পরিকল্পনা তাদের কাছে পৌঁছে দেওয়া যায় কি না, তা না হলে সাময়িকভাবে নিজেদের মধ্য থেকে এই দুস্থ পরিবারগুলো যাতে অন্য সংস্থানের ব্যবস্থা হয়, সেদিকটা এখনও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় না। যারা বিপিএল বা যাদের এনরেগার কার্ড আছে তাদেরকে তো সরকার সাহায্য করেছেন, যাদের কার্ড নেই তাদেরকেও সরকার সাহায্য করেছেন। সেটা তাদের কাছে পৌঁছেছে কি পৌঁছেনি সেটা দেখার দায়িত্ব সামাজিক কর্মী হিসাবে আমাদের যুব সমাজের আছে।
যুব সংগঠনগুলোর আছে, আমরা সবাই মিলে এই যে যুদ্ধ, করোনার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং সেই যুদ্ধে আমরা সবাই মিলিতভাবে, মিলিত প্রচেষ্টায় আমাদের সরকার নির্দেশিত যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা সম্পূর্ণভাবে মেনে চলব। শুধু মেনে চলাই নয়, আমরা আমাদের সমাজে সবাইকে যাতে সবাই মেনে চলে সে বিষয়ে উৎসাহিত করব, সচেতন করব এবং তাহলেই আমরা সত্যিকার অর্থে আজকে বিশেষ করে আমরা যুব সমাজ প্রতিজনকে একজন সীমান্তে প্রহরারত সৈনিকের মতো কাজ করতে হবে। সীমান্তে প্রহরারত সৈনিকরা আমাদের বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করছে এবং সেখানে তারা দারুণভাবে সফল। আজকে চায়নার মতো দেশকে আটকে দিচ্ছে আমাদের সেনাবাহিনী, কিন্তু আমরা যারা যুব সমাজ আছি এখন আমাদের ভিতরের শত্রু হচ্ছে এই কোভিড-19। আমাদেরকে ধরে দিতে হবে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে করোনা আক্রান্ত। সুতরাং আমাকে সেইভাবে ভেবে আমাকে নিজেকে সচেতন করে রাখতে হবে, আমার ব্যবহারগত পরিবর্তন করতে হবে এবং এটা যদি আমরা করতে পারি তাহলেই আমরা এই করোনা প্রতিরোধে সার্থক হব। এবং করোনা প্রতিরোধে আরেকটা সবচেয়ে জরুরি জিনিস, যেটা ভারত সরকার আরোগ্য সেতু নামে একটা অ্যাপ তৈরি করেছেন এবং সেই আরোগ্য সেতু অ্যাপটা প্রতিজন নাগরিকের করোনার বিরুদ্ধে পার্সোনাল বডিগার্ড হিসেবে কাজ করে। সুতরাং যুবা বন্ধুদের কাছে আমার অনুরোধ, যুব সংগঠনগুলোর কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে যত বেশি সংখ্যক মানুষের মধ্যে এই আরোগ্য সেতু অ্যাপটু ডাউনলোড করাতে পারবেন এবং সেটাকে সক্রিয় রাখতে ব্লুটুথ অন রাখতে হবে সব সময়, এই কাজটা করতে পারবেন, অ্যাটলিস্ট আপনার কমিউনিটিতে প্রতিটি পরিবারে যাতে আর কাউন একজন সদস্য হলেও এই আরোগ্য সেতু অ্যাপটু ডাউনলোড করে সেই ব্যাপারে সমাজে সচেতনতা আনুন। তাহলে আমরা করোনা প্রতিরোধে একটা বিশেষ ভূমিকা নিতে পারব। তো আমি আবার করিমগঞ্জ জেলার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে এই লকডাউন প্রথম থেকে শুরু করে যেভাবে আপনারা স্ব-উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে যেভাবে কাজ করে যাচ্ছেন, আগামী দিনেও সেই উদ্যোগ জারি রাখবেন। আশা রাখি আমরা সবাই মিলে এই করোনা প্রতিরোধে সফল হব। আমি আবার জগৎ কল্যাণ সংঘের কর্মকর্তা, বিশেষ করে প্রসেনজিৎ নাথ, উজ্জ্বল কুমার দেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সামনে আমার কিছু মতামত তুলে ধরার জন্য। সন্ধ্যা থেকে অনেক চেষ্টা করেছি লাইভে আসার জন্য, কিন্তু নেটের কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। যদি আগামীতে
দু একদিনের মধ্যে নেট ভালো হয় চেষ্টা করব একদিন লাইভে আসতে। যদি আমার এটা ভিডিওটা আপলোড করে কল্যাণ সংঘ, সেখানে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নমস্কার সবাইকে, ধন্যবাদ।